করতে সে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। আসলে আব্রাহাম লিঙ্কন যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো কিছু রাজি প্রস্তুত আছি। পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এইটাই তো আমি বললাম যে আপনার এই যে ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন, তারা নিজের লুকিত ভুয়া ভুয়া বলছেন, এবং আরো শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো, এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই। এইটা হচ্ছে গিয়ে যে আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন, এই যে পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এইটাই তো আমি বললাম যে আপনার এই যে ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন, তারা নিজের লুকিত ভুয়া ভুয়া বলছেন, এবং আরো শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো, তাতেও তো দায় এড়ানো যাবে না। যাদের যাদের দায় আছে, ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না, প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে, তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে, এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। এখন যারা মাঠে আন্দোলন করছে তারা বলছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া বিভিন্ন জায়গা থেকে, এই কারণেই তারা আন্দোলন করছে, তাদের মুক্তির আন্দোলন করছে। সবই তো একই আন্দোলনের মধ্যে। মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয়, কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে, রিস্কের কারণে। এখন সহিংসতা করেনি বা করছে, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে, এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে, এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। নমনীয় অবশ্যই হওয়া। আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং, এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা কেন আন্দোলনে? এটা সরকারকে বুঝতে হবে, গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না, আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ। জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা আপনি কিসের সংকেত মনে করছেন? এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশলটা আওয়ামী লীগ সবসময় খেলছে, কোন না কোন রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে, কেন করা হচ্ছে না? তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? এক। দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের, এটা সরকার ঠিক করে দিতে পারে। তারা বলছে ধরপাকড় হচ্ছে না, বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে
করছে, ধরপাকড়টা করছে না কাকে? গণগ্রেফতার করছে, সাধারণ মানুষকে গ্রেফতার করছে, কাকে করছে না? বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। কিন্তু আমরা এর আগে তো আপনাদেরকে রাস্তায় তেমন দেখা যায় না, শিক্ষার্থীরা নামার পরে আপনাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে, তাহলে এটা কি সংকেত দিচ্ছেন আপনারা? এটা গণমানুষের আন্দোলন, এখন এটা পুরো বাংলাদেশের আন্দোলন। যে কোনো মানে ধর্ম, পেশা, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে এটা সকলের আন্দোলন ভাই। সরকার বলছে যে এই যে মেট্রো রেল ভাঙার পেছনে জামাত শিবির এবং বিএনপির হাত আছে, এটা নিয়ে কি বলতে চান? এটা খুবই ক্লিশে কথা, এগুলো মানুষের বিশ্বাস করে না। প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। হেলিকপ্টার থেকে ফায়ারিং করেছিল, আর কি কোনো বিবেক বোধ ছিল না? সে বাসা বাড়ির উপর ফায়ারিং কিভাবে করে? বলেন আপনি বলেন, জোরে বলেন একটু। আমি ডাক্তার আসসালামু আলাইকুম। আমরা যখন চিকিৎসক হই তখন আমরা কিছু শপথ নিয়েছি, ওরকম প্রতিটা ডিপার্টমেন্টে পুলিশদেরও শপথ নিতে হয়, সেনাবাহিনীতেও শপথ নিতে হয়, বিজেপিকেও শপথ নিতে হয়। তাদের শপথে নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা। যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে, আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল, কপালে ছিল। যারা গুলি করেছে তারা কোনো বাংলাদেশের মানুষ না, তারা হচ্ছে অমানুষ, তারা হচ্ছে দেশদ্রোহী, তারা হচ্ছে খুনি। তাদেরকে বিচার করা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আমাদের যেই বাচ্চাদেরকে, যেই ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আমাদের যেই স্যাররা যারা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন তাদেরকে বিভিন্ন মফস্বলে পোস্টিং দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ছিলেন বলে, তাদেরকে তাদের স্বস্থানে ফেরত দেওয়া হোক। আমাদের ডক্টর সজীব হত্যার বিচার করা হোক। শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার সরকারের কাছে এতটুকুই চাওয়া, প্লিজ পুলিশদেরকে গুলি করা বন্ধ করতে বলেন। যেই পুলিশরা গুলি করে তারা আমাদের পুলিশ না, আমাদের দেশের কেউ না, তারা দেশদ্রোহী। বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। আসলে আব্রাহাম লিঙ্কন যে কথাটা বলেছিলেন যে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই যে ব্যাপারটা, সেটা কোথায়? আমার ডেমোক্রেসি কোথায়? আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ, আমার স্বাধীনতা কোথায়? একটা সাধারণ আন্দোলন যেখানে আমরা শুধু মত প্রকাশ করতে চেয়েছিলাম, একটা সাধারণ, একটা নিরস্ত্র আন্দোলন রণক্ষেত্রে পরিণত করেছিলেন। মানুষ মারা গেছে, একটা 4 বছরের বাচ্চা, সে তার বাসায় স্বাধীন না। একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? আমরা এর বিচার চাই। যেই মানুষগুলো মারা গিয়েছে ওরা প্রত্যেকে বয়সে আমার থেকে ছোট হবে। আমি ঘুমাতে পারি না, আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছি। আপনি কিভাবে ঘুমান রাতের পর রাত? আমি বুঝি না, আমি ঘুমাতে পারি না, খেতে পারি না ওই বাচ্চাগুলার মায়ের হাহাকার দেখে। এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে। এই আন্দোলন কোন সরকারের বিপক্ষে ছিল না, কোন দলের বিপক্ষে ছিল না, কিন্তু কোন একটি বাহিনীকে লেলিয়ে দেওয়ার পরে জনগণ বাধ্য হয়েছে এই আন্দোলনকে সরকারের বিরোধীতে নিয়ে যেতে। এখন শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। আমরা দেখেছি সবাই যে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন নেমেছিল, কিন্তু আমি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোটা সংস্কারের জন্য নামার কি প্রয়োজন ছিল? তারা কোটা সংস্কারের জন্য নামেনি, তারা নেমেছিল যেই ভাইদের উপর, যেই বোনদের উপর অত্যাচার করা হয়েছিল, যাদের উপর নিপীড়ন